সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির পডকাস্ট জুম বক্সে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা। আর আমার সাথে আজকে অতিথির আসনে যিনি উপস্থিত আছেন তার নামটা আমরা সবাই জানি। তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। ইনফ্যাক্ট ইদানিং তাকে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে একটু বেশি কথা হচ্ছে, কিন্তু তার নামটা সবার চেনা জানা পরিচিত হওয়া সত্ত্বেও তার নাম নিয়ে আমি একটু কনফিউজড। তাই নামটা আমি মুখে বলবো না, আগে তাকে জিজ্ঞেস করে নিই যে আসলে তার নামটা কি। কেমন আছেন? আপনার নামটা আসলে কি বলেন তো? বারিশা হক অর বারিশ হক? এটা আমি কখনো কোথাও বলিনি আপু, আজকে আপনার এই শোতে এসে বলছি আর টিভিতে। এটা একটা মজার ঘটনা আছে। আমি কখনো আসলে বিলিভ করতাম না জ্যোতিষবিদ বা এই ধরনের কিছু, এবং এগুলো আমাদের ধর্মে আসলে বিশ্বাস করাটাও নিয়ে একটু তর্ক বিতর্ক আছে। তো আমি এমনিতেই একজনের সাথে আমার পরিচয় ছিল, মানে বড় ভাই হিসাবে। তো উনি আমাকে বলেছিলেন যে আমার খুব স্ট্রাগল পিরিয়ড যাচ্ছিল তখন, একদম ডিপ্রেশন, স্ট্রাগল, ডিভোর্স, ক্যারিয়ার নাই, হাতে টাকা নাই। তো এরকম কেন হচ্ছে আমার সাথে, যেহেতু আমি অনেক পরিশ্রমী একটা মেয়ে এবং ছোট থেকে আমি কাজ করতে ভালোবাসি, পড়ালেখার পাশাপাশি আমি সাংস্কৃতিক অঙ্গনেও কাজ করতাম। তো আমি এমনিতেই ওনাকে জিজ্ঞাসা করি, তো উনি আমাকে বলে যে আমার নামটা যে বারিশা, এখানে দুটো এ আছে, যদি একটা এ আমি এনিহাও স্কিপ করে দিই তাহলে আমার বিপদটা কেটে যাবে। তো আমি এটা বিলিভ করতাম না, বাট আমি দেখতে চাইতাম, থাকে না ছোট বয়সে যে দেখি না কি হয়। এটা কত বছর আগের কথা? তখন আমার লাইক আফটার ডিভোর্স, আমার তখন কত 2013 বা 14 এরকম দিকে। তো আমি একটা স্কিপ করে দিই, মানে বারিশা থেকে বারিশ করে দিই। তো আফটার দ্যাট আমার লাইফটা না একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যায়। এখন এটা হতে পারে যে কোইন্সিডেন্স, এটা হতে পারে আমার রিজিক ভাগ্য, এখন জানি না কি। তো এটা আর কি শেয়ার করলাম। আমি পরবর্তীতে আসলে ওনার কাছে আর যাইও নাই জানতে যে এটার কারণেই কি হলো কিনা। তো আর মিডিয়াতেও অনেকে আমাকে আদর করে বারিশ ডাকে, মানে বারিশা একটু লং ভার্সন হয়ে যায়, বারিশ ডাকে। তো বারিশ ডাকতে ডাকতে এরকম হয়ে গেল। সার্টিফিকেটে নামটা আসলে বারিশা, বারিশা হক। ভালো লাগলো, একটা নাম নিয়ে গল্প শুনলাম। সো ওয়েলকাম এগেইন বারিশ হক। আর বাড়ির সাথে আমরা নাই যাই, বারিশ হকই বলবো এরপর থেকে। একদম শুরুর গল্পটা জানতে চাই। আমার যতদূর মনে পড়ে বা যতদূর দেখেছি যে আপনার ইচ্ছা ছিল কিছুটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করা, নট সো এখন তো এটা তো টোটাল সোশ্যাল মিডিয়া, বাট মুভি করার ইচ্ছা ছিল বা নায়িকা, মডেলিং। সেখান থেকে কিভাবে আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসা, একদম শুরুটা কি দিয়েছিল? শুরুটা ছিল একেবারে নাচ দিয়ে। আমি বুলবুল নৃত্যকলা একাডেমি বাফা থেকে নৃত্যকলার উপর মানে শিখেছি। তো পরবর্তীতে আমি নাচ শুরু করি, দেন আমি মডেলিং শুরু করি, র্যাম্পে কাজ করেছি, আমি অভিনয় করেছি, আর সিনেমাতে কাজ করার প্ল্যানিং ছিল, বাট ওখান থেকে আমি স্কিপ করে দেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলে আসি। কারণ আমার মনে হয়েছে যে সিনেমা আমার জন্য না, সিনেমার পলিটিক্সও আমি বুঝি না। বাট এখন সোশ্যাল মিডিয়াতে এসে মনে হচ্ছে যে আমি আরও বড় পলিটিক্সের মধ্যে পড়ে গেছি। কারণ এখন হচ্ছে ট্রেন্ডিংয়ে সোশ্যাল মিডিয়া। এখন আপনি দেখবেন যে সিনেমার আর্টিস্টরাও কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মেই চলে এসেছে। এখন যার যত ফলোয়ার্স তার তত ভিউজ, তার তত মানে তারকা খ্যাতি, এটা ভিউ দিয়ে কাউন্ট করে। আমি জানি না কেন, এটা আমিও অত বেশি সাপোর্ট করি না, কারণ আমাদের আগেকার জেনারেশনে যারা ট্যালেন্টেড আর্টিস্টরা ছিল তারা কিন্তু ফলোয়ার দিয়ে আসলে তৈরি হয়নি। বাট এক একটা সময় এক একটা ট্রেন্ড থাকে, একটা জেনারেশন থাকে। তো এই জেনারেশনকে যে বলে যে ভিউ যার বেশি, যার যত ফলোয়ার সে তত বেশি কাজ পায়, এবং এটা কিন্তু সত্য, এটা কিন্তু আমরা মানে ডিসএগ্রি করতে পারবো না। তো আমার আসলে করোনার সময় যখন একদম টোটাল সব অফ হয়ে যায়, একদম ঘর থেকে বেরই হতে পারছিলাম না আমরা, তো তখন আমি সেকেন্ড কোনো অপশন চাচ্ছিলাম যে না আমি কাজ করব। কারণ আমি একদমই ওই যে ঘরে বসে থাকতে পারি না, একদমই না। মানে ইনফ্যাক্ট আমারও যদি শিডিউলের মধ্যে মাঝে কিছু 3-4 দিন ব্রেক থাকে, আমার মনে হয় যে কি নাই কি হচ্ছে না আমার সাথে, মানে আমার কাজ করতে হবে এরকম। তো তখন আমি আসলে দেখলাম যে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু লাইভ প্রেজেন্টাররা কাজ করছে। তো আমার মনে হলো যে ঠিক আছে, ঘর থেকে যদি আমি ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে তো বেশ মজার। আমাকে বাসা থেকে বেরো হতে হচ্ছে না, আমি যেভাবে যাবো সেভাবে কাজ করতে পারছি। সো দ্যাট টাইম আমি আসলে ব্র্যান্ড প্রমোশনটা স্টার্ট করি, এবং তখন আমার মনে হয় যে আমার ফ্লোরিশ এই জার্নিটা খুব ভালো ছিল আমার সাথে, মানে একদম ব্যাটা বলে মিলে গেল। এখন যারা ব্র্যান্ড প্রমোট করতে চায় বা ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে চায়, তারা অনেকেই বারিশ হককে ফলো করে, বারিশ হকের মতো হতে চায়। কিন্তু যখন আপনি শুরু করেছিলেন তখন প্রথম কে আপনার নজরে এসেছিল যে শি ইজ ডুইং প্রিটি ওয়েল অর হি ইজ ডুইং প্রিটি ওয়েল, ওর মতো
হওয়া যায় কিনা? তখন তো অনেকেই কাজ করতো, 3-4 জন ছিল টপ যারা কাজ করতেন এবং তারা এখনও কাজ করছেন। এমন না যে তারা হারিয়ে গেছেন বা কাজ করছেন না। তো নতুনরা আসবে, কাজ করবে। ইনফ্যাক্ট নিউ জেনারেশনের অনেক মেয়েরা এখন কাজ করছে। এত বেশি মেয়েরা কাজ করছে যে অনেকজনের হয়তো আমরা ফেস চিনি বাট নামটা চিনি না। আবার অনেকে নিজেরাই ব্লগিং স্টার্ট করেছে পেজ থেকে, ব্লগের মাঝখান দিয়ে কিছু প্রমোশনস করে, সেটাও ডিফারেন্ট থিং। মানে প্রমোশন যে কোনোভাবেই হতে পারে, বাট দে আর নট ব্র্যান্ড প্রমোটার্স। ব্র্যান্ড প্রমোটার্স হচ্ছে ব্র্যান্ডরা যাদেরকে হায়ার করবে তাদের ব্র্যান্ডের প্রমোশনের জন্য। ওকে, এখন আরেকটা জিনিস বলা হয়, ব্র্যান্ড প্রমোশন যারা করে লাইভে আসে তাদেরকে বলা হয় হচ্ছে প্রেজেন্টার। তো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস? লাইক আমি এটা করছি, আই এম অলসো প্রেজেন্টার, হোস্ট। হ্যাঁ, আপনিও একসময় প্রেজেন্টেশন করেছেন টেলিভিশনে, আর টিভিতেই ইনফ্যাক্ট প্রোগ্রাম করেছেন। তো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? হিউজ ডিফারেন্স। আপনারা যে সেক্টরে কাজ করছেন সেটা হচ্ছে শোবিজ ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে আপনারা সেলিব্রিটিসদের নিয়ে কাজ করছেন বা আপনারা টেলিভিশনে কাজ করছেন। টেলিভিশনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আপনাদেরকে ফলো করতে হয়, ড্রেস থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, কী ধরনের কথা আমি বলবো, কী কথা আমি বলতে পারবো না। বাট লাইভ প্রেজেন্টারদের তো আসলে সেই ধরাবাঁধা নিয়মটি নেই কোনো। আমার যা ইচ্ছা আমি বলতে পারবো। আমি আজকে লাইভে এসে আরেকজনের নামে খারাপ কথা বলে দিতে পারবো। আমি আজকে লাইভে এসে যে কোনো একটা ড্রেস পরতে পারবো। সো এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নাই। এটা হচ্ছে যেমন মন চায় আপনি তেমন করতে পারছেন। সো ডেফিনেটলি হিউজ ডিফারেন্স আছে এখানে। এই যে আপনি নিজে এই কথাটা বললেন যে লাইভে এসে যে কোনো রকম ড্রেস পরতে পারবো, যে কোনো রকম কথা বলতে পারবো, আপনার কি মনে হয় না যে আপনি নিজেও কখনো কখনো এই যে কোনো রকম কথার শিকার হয়ে যান? হ্যাঁ, হয়ে যে এখন হচ্ছে, এই যে এখন ভাইরাল। মানে আমি আজকে আসার সময়, মানে আর টিভিতে আসার সময় গাড়িতে বসে স্ক্রল করছিলাম, মানে যত স্ক্রল করছি সব আমার ভিডিও, মানে অন্য ক্রিয়েটাররা আমাকে নিয়ে বানিয়েছে যে ভাইরাল টপিকটা এখন চলছে টক শো রিলেটেড। তো আমি মানে পরে স্কিপ করে ফেললাম যে আমার ভিডিও আমি আর কত দেখবো। মানে এখন সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না এই টপিকগুলো। আর এর মধ্যে যে বাংলাদেশে এত ন্যাশনাল নিউজ হয়ে গেল, এত মানে ইনসিডেন্ট হয়ে গেল, সেগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে। দেখেন মানে মানুষ কি দেখতে পছন্দ করে, তার মানে মানুষ ঝগড়াঝাটি দেখতে পছন্দ করে, মানুষ মারামারি দেখতে পছন্দ করে, মানুষের বুলিং দেখতে পছন্দ করে। হ্যাঁ, মানে এখন আপনি দেখেন একজন খুব সুন্দর একটা পেইন্টিং করে একটা ছবি ভিডিও দিচ্ছে, সেটার কোনো ভিউ নাই। তার মানে মানে আর্টিস্টিক কোনো জিনিস মানুষ গ্রহণ করছে না। বারিশ, আমি কিন্তু দেখেছি যে যাকে নিয়ে এত কথা হচ্ছে, আমি একটু নামটা বলেই বলছি যাতে কোনো কনফিউশনের জায়গা না থাকে, টনি যিনি আছেন উদ্যোক্তা, আপনি কিন্তু দেখেছি যে আপনি এর আগে ওনার উপস্থাপনায় একটি শোতে গেছেন আপনার হাজবেন্ডকে নিয়ে, এবং আপনারা দুজন একসাথে কাজও করেছেন। সেখানে কখনো মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো ঝামেলা বা কোনো কিছু আছে? কিন্তু এই যে একটা যখন একটা অনুষ্ঠান শুরু হলো এবং এটা নিয়েই যে একটা সব জায়গায় কিংবা থাম্বনেইল গুলো দেখছি যে দুজনের মধ্যে একটা ঝামেলা চলছে, আসলে এই ঝামেলার শুরুটা কি এই শো থেকে, না কি এটার কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি ছিল আগে থেকে আপনাদের উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারের মাঝের কোনো ঝামেলা ছিল? না, আসলে সত্যিকার অর্থে উনি ওনার জায়গায় সফল, হ্যাঁ, আমি আমার জায়গায় কাজ করছি। তো দুজনের মধ্যে আসলে ঝামেলা থাকার কারণ নেই, কারণ আমি ওনার সেক্টরে কেউ না, উনি আমার সেক্টরের কেউ না। হ্যাঁ, তবে অবশ্যই আমাদের দুজনের সেক্টরের একটা যোগসূত্র আছে, আর ওনার সাথে আমার কোনো পার্সোনাল ক্ল্যাশ নেই। আমি এখনও বলবো উনি আমার বড় বোনের মতো। সো উনি আমাকে নিয়ে বলতেই পারে কথা, সেটা আমি ডেফিনেটলি, আমার যদি কোনো ভুল থাকে সেটা আমি কারেকশন করে নিব। তবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে জিনিসটা পোর্ট্রে করা হচ্ছে না, বিষয়টা কিন্তু একদমই সেরকম না। মানে মনে হচ্ছে কি যে ফাইটিং চলছে, এরকম দুপক্ষের ফাইটিং চলছে। আবার আমার হেটার্সরা তাকে সাপোর্ট করছে, আবার ওনার হেটার্সরা আমাকে সাপোর্ট করছে। মানে বিষয়টা না দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে কোন জিনিসটা নিয়ে আসলে আমরা কথা বলবো বা কোন জিনিসটা নিয়ে আমরা কথা বলবো না, এটাও আমাদেরকে জানতে হবে। মানে জিনিসটা এত দূর করানোরই কিছু না। না, মানে মানুষের কিন্তু আসলে রিজনও লাগে, এবং সেটা কোইন্সিডেন্সলি হোক বা ইচ্ছাকৃত হোক, একটা রিজন কিন্তু পেয়ে গেছে যখন কিনা আপনার হাজবেন্ডের ফেসবুক থেকে একটা স্ট্যাটাস গেছে, এবং সামহাউ মানে আমরা তো সবসময় নাম ধরে সবকিছু বলি না, ইন্ডিকেশনটা এমন ভাবে ছিল যেন ওনাকে নিয়েই আপনার হাজবেন্ড কথাটা বলছে। বলে না যে যখন যার খারাপ সময় থাকে তখন আপনি তার সামনে একটা খারাপ কথা বললেও আপনার মনে হবে কি তাকে নিয়ে আপনি বলছেন। তো আমার হাজবেন্ডকে আমি বলেছি সাথে সাথে তুমি আরেকটা স্ট্যাটাস দাও যেটা কিন্তু ওনাকে নিয়ে না। তো পরবর্তীতে জাস্ট 1 আওয়ারের মধ্যেই কিন্তু আরেকটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে এটা আপনাকে নিয়ে না, এবং পরবর্তীতে আমি আমার হাজবেন্ডকে বলেছি যে তুমি এটা ডিলিট করে দাও, কারণ এখানে কেউ মনে কষ্ট
পাচ্ছি। এবং আমি না এমন একটা মেয়ে, আমি কখনোই চাই না যে কারো সাথে আমার মনোমালিন্য থাকুক বা কারোর সাথে আমি ওই স্টেজে যাই যে আমি সামনে আসলে তার সাথে আমি কথা বলতে পারবো না বা আমাকে লুকিয়ে চলতে হবে, আমাকে আড়ালে চলে যেতে হবে। আমি এরকম রিলেশনশিপ চাই না, কজ আমাদের জগৎটা না খুবই ছোট। একটু থামাচ্ছি আপনাকে, আমি মানছি যে স্ট্যাটাসটা ওনাকে নিয়ে না, কিন্তু যেখানে আপনি এতটা পপুলার বা আপনার এত ফলোয়ার এবং আপনার কারণে কিন্তু এই জায়গাটায় আপনার হাজবেন্ডও অনেকটাই লাইমলাইটে চলে এসেছে এবং এর আগেও কথা হচ্ছে যে আপনার সাথে আপনি বলেন হি ইজ আ ভেরি সাপোর্টিভ পার্সন আপনার ক্ষেত্রে, আপনাদের বন্ধুত্ব থেকে প্রেম, সেখান থেকে বিয়ে, এবং যখন স্ট্যাটাসটা কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়াতে আসছে যে একটি অশালীন স্ট্যাটাস, সেটা ওনাকে নিয়ে না হোক, যাকে নিয়েই হোক না কেন, তাহলে কি একজন সোশ্যাল মিডিয়াতে এরকম একটা অশালীন স্ট্যাটাস দেওয়া আপনার হাজবেন্ডের ঠিক হয়েছে বলে আপনি মনে করেন? এখন সেটা তো নিশ্চয়ই কাউকে না কাউকে নিয়ে, হয়তো বা ওনাকে নিয়ে না। মেয়েরা আসলে যেভাবে চিন্তা করে ছেলেরা একদম ভিন্নভাবে চিন্তা করে। আর আমার হাজবেন্ড ও কিন্তু লেখালেখি করে, ও স্ক্রিপ্ট রাইটার, পাশাপাশি ও মানে বই লেখে, কবিতা লেখে। তো ওর চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা কখনোই এক না। যেমন আমি দেখবেন আমি সোশ্যাল মিডিয়াতে কোনো স্ট্যাটাসই দেই না, আমি জাস্ট ছবি আপ দেই বা ভিডিও আপ দেই, আমি কোনো স্ট্যাটাস দেই না। আবার ও খুব লেখালেখি করে। এর আগেও আপনি ওর মানে প্রোফাইলটা যেহেতু পাবলিক আছে, দেখবেন যে বিভিন্ন ধরনের লেখালেখি পোস্ট দেওয়া, যেগুলোর আমি বুঝি না, আমার মাথার উপর দিয়ে যায় লেখাগুলো, কিন্তু এটা ও বুঝে, আবার ওর ফ্রেন্ডরা বুঝে যে কাকে নিয়ে দেওয়া হয়েছে বা কী করা হয়েছে। তো পরবর্তীতে আমি ওকে বলেছি যে দেখো, আমার ফলোয়ার্সরা আবার তোমাকে গিয়ে ফলো যখন করে তখন এই জিনিসটা আসলে ভালো দেখায় না। তো ও কিন্তু ডিলিট করে দিয়েছে যখন ও বুঝেছে যেটা মানুষ মানে নেগেটিভলি পোর্ট্রে করছে। নেগেটিভলি একজন নারীকে নিয়ে বলা হয়েছে, সেটা যেই হোক না কেন। তো আপনি নিজে একজন নারী এবং একজন সফল নারী, সেখানে কি আপনার মনে হয়নি যে আপনার হাজবেন্ডের একজন নারীকে মানে ইঙ্গিত করে এই ধরনের স্ট্যাটাস দেওয়াটা আসলে উচিত হয়নি, বা একজন মানুষ হিসেবেই একজন মেয়েকে ছোট করে বলাটা উচিত না? না, ও এখানে বলছে যে ও যেভাবে স্ট্যাটাসটা পোর্ট্রে করা হয়েছে ও সেভাবে লেখে নাই। এখন ওকে নিয়ে আসলে ও বলতে পারবে যে ও আসলে কি লিখেছে। আচ্ছা, এর আগে দেখেছিলাম যে শোটাতে আপনারা গিয়েছেন, আপনি আপনার হাজবেন্ড সহ, সেখানে একটা প্র্যাঙ্ক করা হয়েছিল আপনার সাথে এবং আপনি খুব ইমোশনাল হয়ে গিয়েছেন। তো এখন কিন্তু আবার এই কথাগুলোও আসছে যে ওই প্র্যাঙ্কের কারণে ওখান থেকেই আপনাদের মধ্যে কোনো ঝামেলা কিনা, কিংবা অনেকে আবার বলছে যে তনির সাথে বাড়ি সে পেমেন্টের বনিবনা হয়নি, কারণ এর আগেও কিন্তু উনি পেমেন্ট নিয়ে অনেকবার কথা বলেছেন, আপনার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, অন্যান্য সব মিলিয়ে উনি বারবার বলেছেন যে লাইভের পেমেন্ট অনেক বেশি। ইনফ্যাক্ট শোতে উনি বারবার বলেছেন যে 1 ঘন্টার জন্য এত টাকা, যেহেতু উনি উদ্যোক্তার জায়গা থেকে বলছে। তো এই কথাগুলো কিন্তু বারবার আসছে। এই যে আপনি যে কথাটা ফার্স্টে বললেন যে আগের শোতেও কিন্তু আমি কান্না করেছি, এই যে কান্না করা জিনিসটা যে ভাইরাল, আমি কিন্তু খুবই সফট হার্টেড একটা পার্সন, খুবই ইমোশনাল একটা পার্সন। যারা আমাকে কাছ থেকে চেনে বা আমার আশেপাশে যারা ক্লোজ আছে তারা জানে একটা মেয়ে ইমোশনাল হতেই পারে, একটা মেয়ে সফট হার্টেড হতেই পারে, এবং একটা মেয়ে সফট হার্টেড হবে এটাই খুব স্বাভাবিক। তো বিষয়টা ছিল যে টক শোর যে ইনসিডেন্টটা, আমার মনে হয়েছে কি যে ওখানে যে সিচুয়েশনটা ছিল সেটার সাথে আমি নিজেকে কোপ আপ করতে পারিনি। যায় না, সবার সব দিন কিন্তু একরকম যায় না। আপনার একদিন মন খারাপ থাকতেই পারে, আপনার বাড়িতে ঝামেলা হতেই পারে। আর সেই সময় রানিং সময় আমার মেয়েটা খুব সিক ছিল, আমার ছোটো মেয়েটা, ওর জ্বর ঠান্ডা ছিল, ইভেন ওকে হসপিটালাইজডও করার কথা ছিল। তো পরবর্তীতে আমার যেহেতু শোয়ের শিডিউল দেওয়া ছিল আমি এসেছিলাম। সো আমি কিন্তু আনকনশিয়াস মাইন্ডে ছিলাম অনেক, এবং আপনারা শোটা দেখলেই বুঝবেন যে আমি খুব কম কথা বলেছি। মানে আমি তর্কে জড়াতেই চাইনি যে আচ্ছা ঠিক আছে একজন বলছে বলুক, আমি আমার পয়েন্টগুলো বলে যাই। আর আপনি আবার আমার অন্য ইন্টারভিউগুলো দেখবেন যে খুব বোল্ডলি কথা বলছি আমি, যেমন এখন বা আরও যে ইন্টারভিউগুলো আছে। তো মানুষ না, আমার মনে হয় কি যে উপরের বইয়ের পাতাটা দেখে জাজ করে ফেলে, মানুষ বুঝে না যে এর পেছনে কি আসলে ঘটনাগুলো আছে। দারুণ উত্তর দিয়েছেন। এবার আমি যদি আবার ওভারঅল সোশ্যাল মিডিয়া নিয়ে চলে আসি, যেরকম অনেক ফলোয়ার মানুষ বাড়ি শখ হতে চায়, আবার ঠিক তেমনই আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোর নিচে অনেক উল্টো পাল্টা বাজে বাজে কমেন্ট থাকে, অনেক কিছু থাকে, ওগুলোকে কিভাবে ডিল করেন? আমাকে বাংলাদেশের একজন সুপারস্টার একবার বলেছিল যে আমি খুব হতাশ হয়ে গেছিলাম ফার্স্টের দিকে, যখন কাজ স্টার্ট করেছি, যখন ফলোয়ার্স বাড়তে থাকলো তখন এই নেগেটিভ কমেন্টগুলোও বাড়তে থাকলো। তো তখন আমি খুব মানে ডিপ্রেশনে চলে গেছিলাম, এরকম যে আমি মানে সাইকিয়াট্রিস্টও দেখাতে চেয়েছি যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো তখন উনি আমাকে বলেছিল যে শোনো, যখন তুমি
স্টার হওয়া, সেলিব্রিটি হওয়া, এবং সেলিব্রিটিরা কি চায় যখন একটা পানির মানে নদীর মধ্যে সাপোজ মানে কোনো সারা শব্দ নাই, পানি নড়ছে না, তখন সে নিজেই গিয়ে একটা ঢিল দিয়ে দেয় যাতে হালচাল মেচে যায় আর কি পানির মধ্যে। তো সেলিব্রিটিরা সবসময় চায় কি যে ওদেরকে নিয়ে আলোচনা হোক, সব সময় সোশ্যাল মিডিয়াতে ওদেরকে নিয়ে আলোচনা হোক, ওরা অলরেডি স্ক্রিনে থাকুক, মানে কাজ দিয়ে হোক বা অকাজ দিয়ে হোক, তাদেরকে নিয়ে সবসময় কথা হোক, তাদেরকে নিয়ে চর্চা হোক। তো জিনিসটা মানে মনে হয় যে খুব মজার, যে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, তোমার তো আরো প্রাউড ফিল করা উচিত যে তোমাকে নিয়ে মানুষ আলোচনা করতেছে। আজ থেকে 10 বছর আগে তোমাকে নিয়ে কেউ আলোচনা করেছে? দেখো, কেউ চিনতই না তোমাকে, তোমাকে নিয়ে কেউ কথাই বলতো না। তো তোমাকে এখন মানুষ চিনে, দ্যাটস ওয়াই তোমাকে নিয়ে কথা বলে, এবং ইন ফিউচারও বলবে। এটুকু মেন্টাল স্ট্রেংথ নিয়ে তোমাকে কাজ করতে হবে। আমার খুব ইন্টারেস্টিং লাগলো এই যে পানি যখন খুব শান্ত হালচাল মেচে যায়, ঢিলটা কিন্তু সে নিজেই গিয়ে মারবে। এক্স্যাক্টলি। আপনার ক্ষেত্রে বা অনেক সেলিব্রিটি বা সোকল সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারদের আমরা দেখেছি এই ঢিলটা মারতে, যেটাকে আমরা ভাইরাল হওয়া বলি। আপনি কখনো নিজের ক্ষেত্রে ট্রাই করেছেন নাকি এরকম ঢিল মেরে দেখার? আমি তো ট্রাই করার সময় পাই না, কারণ একটা ইস্যু শেষ হলে আরেকটা ইস্যুতে আমি ভাইরাল হয়ে যাই। কেন মনে হয় যে এই ভাইরালটা কেন হন? মানে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, মানে কোন জিনিসটা আসলে মানুষ ভাইরাল করে? আমার কাছে মনে হয় যে আমি একটা মানে অন্যান্য ব্র্যান্ড প্রমোটার যারা আমার কলিগস আছে, তারা আমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস দিতে থাকে। হ্যাঁ, মানে আমাকে মিন করে, আমি বুঝি যেটা আমাকে নিয়েই লেখা হয়েছে, হয়তো নাম মেনশন করে ফেলে, অনেকে নাম মেনশনও করে দেয়। তো আমি এটাতে মাইন্ড করি না, কারণ ঠিক আছে, কথা বলছে আমাকে নিয়ে, ওকে ফাইন। আর ভাইরাল হওয়ার যে প্রসঙ্গটা, কখন কি টপিক ভাইরাল হয়ে যাবে এটা কেউ জানে না, কেউ বলতেই পারবে না। কারণ এই যে টক শো থেকে যে আমি চলে আসলাম, আমার কাছে যদি সিরিয়াসলি মনে হতো যে এই টক শোটা ভালো হবে না বা এরকম কিছু হবে, তাহলে কিন্তু আমি লাইভে এসে বলতাম যে আজকে না আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। মানে যদি আমি ভাইরাল হওয়ার চেষ্টা করতাম, তাহলে আমি ওই দিন রাতে এসেই লাইভ করতাম যে ভিউয়ার্স, আমার সাথে আজকে টক শোতে এরকম হয়েছে, আমাকে কান্না করিয়ে দিয়েছে, আমাকে এই ধরনের এলিগেশনস দিয়েছে। কিন্তু আমি কিন্তু একদম চুপচাপ ছিলাম, এবং আমি খুব সুন্দরভাবে ব্লগও পোস্ট করেছি, ছবিও পোস্ট করেছি, নাথিং। এই টপিকটা যে ভাইরাল হয়ে যাবে, ন্যাশনাল ইস্যুস পর্যায়ে চলে যাবে, যেখানে ন্যাশনাল ইস্যুস যেমন আপনারা দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একজন মারা গেছেন, তারপর আরও কিছু ইনসিডেন্ট হয়েছে এর মধ্যে, সেগুলো কিন্তু এত পরিমাণের ভাইরাল হয়নি, হাইপড হয়নি, ট্রেন্ডিংয়ে যায়নি। তাহলে কখন কোন টপিকটা ট্রেন্ডিংয়ে হবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। সো ট্রু। মাঝখানে যে স্টুডেন্ট মুভমেন্ট গেল, তখন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, সে সাথে কিন্তু ইনফ্লুয়েন্সার মানুষ আপনাদেরকে দেখে ইনফ্লুয়েন্স হয়, তখন আপনার জায়গা থেকে আপনি কি করেছেন বা কতটুকু করণীয় ছিল বলে আপনি মনে করেন? আমরা নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব করেছি। আমাদের কিছু সাইবার অ্যাটাকেরও কিন্তু হুমকি এসেছিল আমাদের পেজে, একদম ওপেনলি তারা দিয়েছে। এবং কারা এটা? এইটা আমরা জানি না, কোনো একটা গ্রুপ থেকে বা সংগঠন থেকে দেয়া হয়েছে যে কোনো কিছু লেখা যাবে না, এগেইনস্টে লিখলে এরকম হবে। তো তারপর আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে যেটা লেখার, এবং পাশাপাশি বিভিন্ন ছাত্রদের জন্য, যেমন কিছু মেডিকেলে আমরা মানে এটা আমরা বলবো না যে সাহায্য, এটা আমরা বলবো সহযোগিতা। এবং আমার অনেকগুলো চ্যারিটি ফাউন্ডেশন আছে, আমার নিজের নামেই একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে, সেখান থেকে তো অলওয়েজই আমরা আমাদের যে নিম্ন আয়ের যারা আছেন তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি বিভিন্নভাবে। এবং প্রতি মাসে আমার এরকম কিছু ফিক্সড ফ্যামিলি আছে যাদেরকে আমরা লেখাপড়ার খরচ বা চিকিৎসার খরচ, বা ওই ফ্যামিলিতে হয়তো কেউই কাজ করছে না, তাদেরকে একটা দোকান বানিয়ে দেওয়া, এগুলো আমি করতেই থাকি, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে আমি বলি না। কারণ এটা সেই পরিবারকে হয়তো ছোটো করা হবে বা আমাকে হয়তো বড় করা হবে। যে বিষয়গুলো ইস্যুস, ন্যাশনাল ইস্যুস থাকে, সেগুলোতে আমরা প্রচার প্রসার করি। না হলে মানুষ বলবে যে আপনি কি কিছুই করেন নাই, আপনি শুধু সারা বছর টাকাই কামান, আপনি কিছু করেন না। আবার যখন আমি পোস্ট করি যে আমি বন্যার্তদের জন্য এত টাকা দিয়েছি, আমি টাকার অ্যামাউন্ট উল্লেখ করেও লিখেছিলাম, তখনও বলে যে শো অফ করছেন। মানে কোথায় যাব বলেন? আচ্ছা, আমি কোথাও যেতে হবে না, আমি এবার আপনার টপিকে আসি। আরেকটা যে টপিকটা নিয়ে অনেক কথা হয় বা যেটা বিভিন্ন শোতে এসছে এবং আপনি খুব একটা অস্বীকারও করেননি, যে একেবারে টপ টু টো সবকিছুই PR এর জিনিস থাকে পাবলিক রিলেশন মেইনটেনের জন্য। এটা একটা চেঞ্জ। আপনি বলেছেন যে আপনার সি-সেকশন হয়েছে, তারপরে আপনি স্লিমিং করিয়েছেন, ফেসের একটা ভি শেপ করেছেন। এই জিনিসগুলো আসলে আমি আগে ফার্স্ট অফ অল জানতে চাই যে কতটুকু আপনার নিজস্ব আর কতটুকু আপনি চেঞ্জ করিয়েছেন। আমি অলমোস্ট সবই চেঞ্জ করাই ফেলছি, শুধু মনটা আগের মতো আছে।
একদম অকপটে স্বীকার করলাম। কি কি চেঞ্জ করেছেন একটু শুনি। আমার ফেস আগে রাউন্ড ছিল, তো ডক্টর আমার ফেসটাকে ভি করে দিয়েছে, যেটা কোরিয়ান ভি শেপ। দেন আমি নোজটা চেঞ্জ করেছি, আগে আমার একটু নোজটা বোচা ছিল, ওটা আমি ঠিক করেছি। দেন আমি আইসটাকে একটু ফক্সি আইস করেছি, আমি ফিলার করেছি, আমি বোটক্স করেছি, মানে কপালে ভাঁজ পড়ে না ওগুলো আমি ঠিক করেছি। এই তো ফেসে এগুলো করেছি। হ্যাঁ লিপসে করেছি, আমি ফিলার করিয়েছিলাম। ওকে, তাহলে ফেসের আর কোনো অংশ, কানে কিছু করার থাকে না? করা যায়। আচ্ছা, আমার আর একটু ইচ্ছা আছে যে এই জায়গাটা একটু শার্প হলে আমার ভালো হতো, তো ওটা ডক্টর আমাকে সাজেস্ট করবে যে আমার কবে করতে হবে। আর এটা তো আসলে প্রমোশনাল একটা বিষয়, আমি তো অ্যাজ আ প্রমোশনাল পার্টনার একটা ব্র্যান্ডের সাথে আছে, একটা অ্যাস্থেটিক সেন্টারের সাথে। ওটা বাংলাদেশের টপ একটা অ্যাস্থেটিক সেন্টার, এবং অ্যাজ আ মডেল আমি বাংলাদেশের ফার্স্ট অ্যাস্থেটিক মডেল ছিলাম। সো ওইটা না একটা ব্লাস্ট হয়েছে, কারণ এটা নিয়ে মানুষ কথা বলতে চাইতো না, এটা একটা ট্যাবু টাইপ ছিল যে আমি করালেও আমি বলবো না। যেমন এখন নায়িকারা যেটা করে, আপনি দেখবেন যে সবারই চিবুক লম্বা, সবারই ভি, কিন্তু বলেন না আমি কিছু করাই নাই, লিপসটা ফুলা, কিন্তু আমি কিছু করাই নাই। হ্যাঁ, তো আবার যেই ডাক্তারের হাতে করে বলে প্লিজ আমার ছবি ভিডিও শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, মানে আমি টাকা দিয়ে করাবো, আমার ছবি ভিডিও শেয়ার করেন না। তো বিষয়টা হচ্ছে এটাকে ট্যাবু আকারে রাখারও কিছু নাই, আমাদের পার্শ্ববর্তী দেশেও করছে নায়িকারা, বিদেশেও করছে, এটা খুবই কমন একটা জিনিস। আর স্লিমিং এর ব্যাপারটাতে লেজার করে যে ফ্যাটটা কমিয়েছেন সেটা কোথায় কোথায়? এটা হচ্ছে বিষয়টা কি যে দেখেন, স্লিমিং এর অনেকগুলো প্রসেস আছে, আপনি ঘরে বসে স্লিমিং টি খেতে পারেন। না, আমি ওই টপিকটাতে একদম পরে আলাদা করে আসবো, আমি জাস্ট চেঞ্জ গুলো জানতে চাচ্ছি যে আমার সি সেকশনের পরে তো আমি জিমও করতে পারি নাই, আমি বেবি হওয়ার আগে জিম করতাম, বেবি হওয়ার পর তো আমি সি সেকশনের কারণে জিমও করতে পারি নাই, ফিটনেস সেন্টারেও যেতে পারিনি। তো তখন আমি শুধুমাত্র স্লিমিং টি খেয়েছি। তো স্লিমিং টি খেলে হয় কি, ক্ষুধা কমে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আপনার অটোমেটিক্যালি আপনার কম খেতে ইচ্ছা হবে। তো স্লিমিং টি যে যখন আপনি খাবেন তখন আপনার কম খেতে ইচ্ছা হলে আপনার এমনিতেই ওজন কমে যাবে, সেটা হচ্ছে একদম ঘরে বসে। আর ফিটনেস সেন্টারগুলোতে হচ্ছে আপনি মানে সেপারেট এরিয়ার, যেমন আর্মসে আমার একটু ফ্যাট আছে, এটা আপনি কমাতে পারবেন, বেলিতে ফ্যাট আছে। না, আমি বেলিটা এখন করাচ্ছি রিসেন্ট, এখনো চলছে। হ্যাঁ, কারণ এটা অনেকগুলো সেশন লাগে, আর আমি যেহেতু খুব ব্যস্ত থাকি, আমার পক্ষে তো 3-4 দিন বা 6 দিন যাওয়া সম্ভব হয় না, তো আমার এটা প্রসেসটা একটু স্লো হচ্ছে, মানে আমি যখন ফ্রি থাকি তখন গিয়ে নেই। আর আমি রিসেন্টলি হচ্ছে আমার কিছু হরমোনাল ইস্যুজের কারণে আমাকে ডক্টর বলেছেন যে আপনাকে জিম মাস্ট বি জয়েন করতে হবে, বিকজ আমার এটাকে বলা হচ্ছে বাতের ব্যথা, মানে বাংলা ভাষায় যেটাকে বলে এটাকে আর্থারাইটিস সামথিং। হ্যাঁ, তো এইটা আমার রিসেন্টলি হয়েছে আফটার 30। হ্যাঁ, নাও আই এম 31। সো 30-র পর আমার বেবি হওয়ার পর এই প্রবলেমটা আমার মানে বিশেষভাবে হলো যে আমি পায়ের ব্যথায় ঘুমাতে পারতাম না, মানে আমার হাজবেন্ড রীতিমতো রাতে আমার পা টিপে দিত, মানে জেগে থেকে আমি ঘুমাতে পারতাম না, আমি চিৎকার করতাম যে এত পায়ে ব্যথা কেন। পরবর্তীতে আমি যখন ডক্টর দেখালাম, উনি বললো যে আপনাকে জিম করতে হবে, আপনার মাসেলগুলো ফ্লেক্সিবল না, আপনার মাসেলে জমে গেছে সব। তো আলহামদুলিল্লাহ এখন জিম করার পর একদম আমি ফিট হয়ে গেছি। এবং কতদিন হলো জিম করছেন? আমি জিম না, এটাকে আসলে বলে হচ্ছে জুম্বা এবং এক্সারসাইজ, যেটা বাংলাদেশে একদম নতুন আসছে। জুম্বা খুব বেশি নতুন না, মানে মানুষের মুখে মুখে ছড়াচ্ছে বেশি। আগে কিন্তু ছিল, কিন্তু এখন আমি করলেই দোষ, কারণ এই যে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক আগে থেকেই একটা ট্রেন্ড, এবং প্রাইভেট ক্লাসও কিন্তু অনেকে করে, বাট এটা হচ্ছে আমাদের জিমের মধ্যেই করানো হয়, এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমি কিন্তু কোনো মেশিনারিজ দিয়ে করি না, শুধু ফ্রাইডেতে আমাকে মেশিনারিজ করানো হয়, আর বাকি 6 দিনই আমরা ফ্রি হ্যান্ড বা জুম্বা বা ডান্স ক্লাস, অ্যারোবিক্স এগুলো করে থাকি। মানে আপনি মোটামুটি সপ্তাহে 7 দিনই এখন একটা এক্সারসাইজের মধ্যে দিয়ে যাচ্ছেন? 7 দিন যেতে পারি না, কারণ শুটিং এর কারণে যাওয়া হয় না, তো 3 থেকে 4 দিন আমি সময়টা রাখছি, কারণ এখন আমার একটা প্রসেসিং যাচ্ছে, যেটা আমার হরমোনাল ইস্যুসগুলো আমার ঠিক করতে হবে, এবং ডক্টর বলেছে এটাতে আপনার অন্য কিছুতে কাজ হবে না, আপনার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা না ঘরে বসে একা হয় না, আমি ফার্স্টে কয়েকদিন ট্রাই করেছিলাম, আমি বাসায় আমার কিছু জিমের ইনস্ট্রুমেন্ট কিনেছি, আমি তো খুব হইচই করে কিনে ফেললাম, এখন ওগুলোর উপর না তয়লা বিছায় রাখি, মানে ট্রেডমিলগুলোর উপর ওই যে টাওয়েলগুলো শুকাতে দিয়ে রাখি, একদিনও ট্রেডমিল করা হয় না। বাট ক্লাসে গেলে হয় কি, ওই যে জোশটা চলে আসে, বাকি মেয়েরাও থাকে, ছেলেরা থাকে, ট্রেনার থাকে, আমার ট্রেনারটা আবার লাঠি নিয়ে একদম করতেই হবে, মানে করতেই হবে না হলে, তো একটা ইন্সপিরেশন চলে আসে। সো দ্যাটস ওয়াই আমি জয়েন করেছি ক্লাসে। বাইশ, আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনি এই যে অকপটে স্বীকার করলেন যে ফেসের চেঞ্জগুলো, এরপরে কি আপনি নিজে খুশি এটা করে, মানে আপনার কাছে মনে হয় যে আমি এটাই চাচ্ছিলাম, এটাই পেয়েছি? হ্যাঁ, আমি
মানে হাইলি স্যাটিসফাইড। আমার যে ডক্টর আছেন দিলরুবা আপু, আমি একদমই এখানে প্রমোশন চাই না, প্রমোশন আমি এই জন্য ব্যক্তির নাম বললাম, আমি ওনার ব্র্যান্ডের নাম বলি নাই এই জন্য, কিন্তু কারণ ডক্টরের নাম তো অনেকে জানে না। সো আমি এটা বলবো যে উনি যে ম্যাজিকটা দেখিয়েছেন আমার উপর, এটা আসলে আমি কখনোই ভাবি নাই যেটা কখনো মনে হয় না যে দিস ইজ নট মি, এটা তো আর্টিফিশিয়াল, এই জিনিসটা নিয়ে কখনো এটা কিন্তু আর্টিফিশিয়াল না, আসলে এটা হচ্ছে কারেকশন, যেটা আপনারকে গড গিফটেড না। আবার অনেকে বলে আল্লাহর দেয়া জিনিসের উপর হাত চালাইছে, ইটস নট লাইক দ্যাট, এটা সম্ভব না কখনো আসলে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে এগুলো কিন্তু আবারও রিটাচ করতে হয় আপনাকে। আমি যদি কালকে থেকে করা ছেড়ে দিই, আমার কিন্তু আগের স্ট্রাকচার আবার চলে আসবে। সো আমার যদি কখনো মনে হয় যে আমার আর দরকার নাই, যেমন আমি সেদিন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি যদি আর ক্যামেরার সামনে কাজ না করি, আমি যদি বিজনেস স্টার্ট করি, কারণ আমি অলরেডি কিছু বিজনেস সেট আপ করে ফেলছি, কারণ আমি ওই যে বুড়া বয়সে গিয়ে মানুষের কাছে কাজ দাও ওগুলো আমি করতে পারবো না। হ্যাঁ, তা আমি অলরেডি আমার যেই ইনকাম আমি করে ফেলছি জমায়ে, ওটা দিয়ে আমি আমার বিজনেসগুলো স্টার্ট আপ করে ফেলছি, যে ওগুলো থেকে অটো আমার আসতে থাকবে ইনকাম। তো আমি যদি ক্যামেরার সামনে কাজও না করি, আমি বিজনেস করব। তো ওগুলো সেট আপ শুরু করে ফেলেছি অলরেডি। তো আমি বলছিলাম যে আমি যদি ক্যামেরার সামনে কাজ না করি, তখন আমি এগুলো করবোই না, আমি তখন এইসব অ্যাসেটিক করবোই না, আমি জিমেও যাবো না, আমি স্লিমিং টিও খাবো না, ফিটনেসও যাবো না, আমি খাবো, কারণ এখন আমি খেতে পারি না। সো যেগুলো আমি খাই নাই ওগুলো খাবো, মানে ফিউচার প্ল্যান করছিলাম যে তখন কি করব, একটু নিজেকে রিল্যাক্স করা। কিন্তু এই যে আপনি যেরকম বলছিলেন যে আপনি অ্যাসথেটিক যে সেন্টারটা আছে ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা লেজার করিয়েছেন, আমাদের শুরুতে কথা আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর একজন সেলিব্রিটি, আমি অফিশিয়াল ব্র্যান্ড প্রমোটার। আচ্ছা, বা আপনি যে লেজার দিয়ে বা যে শুকানোর একটা বা ফ্যাট কাটানোর চেষ্টা করছেন, দিস আর ভেরি এক্সপেন্সিভ প্রসেস। এত মানুষ আপনাকে ফলো করে, তাদের যখন আপনার মতো হতে ইচ্ছা করবে, আপনি তো সব পিআর পেয়ে যাচ্ছেন, মানে আপনার সেক্ষেত্রে টাকা পয়সাটা লাগছে না, আমাকে টাকা দিচ্ছে, হ্যাঁ উল্টো আপনাকে টাকা দিচ্ছে। কিন্তু একজন পাবলিক ফিগার হিসাবে, আমি এখানে সেলিব্রিটি বা ব্র্যান্ড প্রমোটার কোনো কিছু না, যেহেতু আপনার সবকিছু পাবলিক, আপনি একজন পাবলিক ফিগার হিসাবে যখন এই জিনিসগুলো মানুষ দেখছে, ওটাকে আসলে কিভাবে নিচ্ছেন? সবার পক্ষে তো মোটা হয়ে গেলেই বা সি সেকশন হলেই তার পক্ষে লেজার করে শুকানো সম্ভব না। তো সেখানে আপনার জায়গা থেকে এটা আপনি তাদেরকে কিভাবে বলবেন, যারা আপনাকে ফলো করছে, যারা আপনার মতো ফেসটা একটু চেঞ্জ করতে চায়, নিজেকে নিয়ে কমপ্লেইন আছে? দেখুন, আমি মনে করি যে নিজেকে ভালোবাসাটা অনেক বড় একটা বিষয়। আপনার ফেস স্ট্রাকচার যেমনই থাকুক, আপনি মোটা হন বা শুকিয়ে থাকেন, এটা ডেফিনেটলি আপনার চয়েস যে আপনি কতটা সুন্দর বা আকর্ষণীয় করবেন নিজেকে। তো যেহেতু আমরা ক্যামেরার সামনে কাজ করি, সো মাস্ট বি আমাদেরকে এগুলো করতে, আর প্রমোশনাল কাজে তো করতে। আর আমার কাজই হচ্ছে প্রমোশন করা। এখন দেখেন, আপনি স্লিম হতে চাইবেন, আমি আপনাকে কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আপনি বাসায় বসে স্লিমিংটি খেতে পারবেন, আপনি সেন্টারে গিয়ে যদি আপনার বাজেট থাকে, আপনি সেন্টারে গিয়ে আপনি সেশন নিতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি বডি শেপ আপ করবেন, সিক্স প্যাক করবেন, তাহলে আপনি জিমে জয়েন করবেন। দেখেন, আপনি বলিউডে যারা নায়িকারা যারা জিম করে, হ্যাঁ, তাদেরকে দেখে আমরা মনে করি না কেন জিম করতেছে, ওরা তো অলরেডি এত ফিট, ওরা এত স্লিম, তাহলে কেন জিম করছে? কজ এটা তাদের একটা ডেইলি রুটিন। এবং জিম করলে কিন্তু আপনার ডিপ্রেশনও কাটে। যেমন আমি রিসেন্টলি সবাই বলে যে তুমি এত চিল মুডে আসো কেমনে, মানে অনেকে আমাকে ফোন করে বলে যে তোমাকে নিয়ে এত কথা হয়ে যাচ্ছে, তুমি কিভাবে এত চিল আসো, প্রতিদিন মেকআপ করতেছো, করছো। আমি বলছি যে আমার সময়ই নাই আসলে এগুলো নিয়ে চিন্তা করার। আপনি চিন্তা করবেন কখন, সেটা আপনি চিন্তা করেন, যে সময়ই নাই। সো জিম করে আমার মনে হয়েছে যে আমার অনেক বেশি সাপোর্ট আমি মেন্টালি পেয়েছি, যে আমি মেন্টালি অনেক বেশি হেলদি হয়েছি, যেটা নিয়ে মানুষ আসলে কথা বলে না। হ্যাঁ, মানে আমাদের শারীরিক অসুস্থতা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু যখনই আমাদের মেন্টাল ইস্যু হয়, আমি সেটাকে লুকিয়ে রাখি। এবং যদি আমি যাইও কোনো সাইক্রেটিস্টের কাছে, সেটা আমি ভুলেও কখনো কাউকে বলবো না। আমি সাইক্রেটিস্টের আন্ডারে ছিলাম একটা টাইমে, আফটার মাই ডিভোর্স, যখন আমার লেখাপড়া শেষ হয়, আমি যেহেতু মাস্টার্স ড্রপ আউট, এটা অনেকেই জানে। সো দ্যাট টাইম আমি অনেক বেশি পরিমাণে ডিপ্রেশনে ছিলাম, তখন আমি সাইক্রেটিস্টও দেখেছি। সো হোয়াট? বা দারুণ, আপনি খুব স্ট্রং পয়েন্ট থেকে কথা বলছেন। এবং এবার যদি একটু প্রফেশনালের জায়গায় আসি, বাড়ির শখ নিজেকে প্রফেশনালিজমে আউট অফ 10 কত দিবেন? 9.5 9.5 ইজ আ ভেরি গুড নাম্বার। হাফটা কাটছেন কেন?
হাফটা কাটছি যে মাঝে মধ্যে কিছু ভুল হয়ে যায়, যেমন টক শোতে গিয়ে যে ভুলটা করেছি আর করবো না, সেটা যদিও প্রফেশনালিজমের জায়গা না, টেন হয়ে যাবে। তারপরও বারিশ বারবার এরকম কথা খুব আসে আপনাকে নিয়ে যে আপনি নাকি কাজের কথা বলে যান না, বড় ব্র্যান্ডগুলোকে যেভাবে রেসপেক্ট করেন, যেগুলো একটু ছোট ব্র্যান্ড তাদেরকে ঠিক সেভাবে রেসপেক্ট দেন না। ইনফ্যাক্ট আপনার স্কেডিউল দেওয়া থাকা সত্ত্বেও অন্য জায়গা থেকে যদি বেশি টাকার অফার আসে তাহলে নাকি আপনি সেখানে চলে যান। এই কথাগুলো তাহলে মানে আমি এই জন্যই বলছি যে যা রটে তার কিছু তো বটে, কথাগুলো তাহলে কেন আসছে? দেখেন, একজন আমাকে পেমেন্ট করেছে, হাইলি পেড করেছে, আমি সেখানে যাইনি, আর তারা ঘরে বসে আছে চুপ করে, তারা মামলা মোকদ্দমা করছে না আমার নামে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে হাইলি পেড করেছে আপনাকে, যে বেশি টাকা দিচ্ছে, তার জন্য আপনি কম টাকার বা ছোট কাজগুলো নাকি ছেড়ে দিচ্ছেন। ওকে, তো এখানে তো উত্তর যে আমি তো কম টাকার কাজ করি না। আর আরেকটা কথা কি, হ্যাঁ এটা সত্য আপু, দেখেন আপনি অনেক সময় আমরা যখন সেলিব্রিটি এঙ্গেজমেন্টে কাজ করি, সেলিব্রিটিরা দেরি করে আসে, 2-3 ঘন্টা লেট করে আসে, তখন আমাদের পরবর্তী স্কেডিউলটা না দেরি হয়ে যায়। তখন আমরা যেটা করি যে আমরা ফোন করে বলি যে আমার একটু দেরি হচ্ছে আসতে, সো আমরা কি আজকে স্কিপ করে আরেকদিন ডেটটা দিতে পারি। তখন কিন্তু ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটারের একটা কনভারসেশনের মাধ্যমে ডেটটা স্কিপ করা হয়। এখানে কিন্তু আমার ফল্ট নাই। তো এটা থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি যে যখন আমার সেলিব্রিটিসদের সাথে এঙ্গেজমেন্ট থাকে, ওই দিন আমি 3-4 ঘন্টা পরবর্তী সময়ে কোনো কাজ রাখি না, কারণ আমি জানি সেলিব্রিটিরা দেরি করে আসবে, কারণ সেলিব্রিটিরা অন টাইম আসলে তাদের ইমেজ থাকে না মনে হয়। আর আপনার ক্ষেত্রে আপনি টাইমিংয়ে, আপনার ক্ষেত্রে আমাকে বলেন আপনি এটা ফেস করেন? আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আমার মোটামুটি একদম টপ লেভেল থেকে সবারই সাথে কাজ করা হয়েছে, ইন্টারভিউ করা হয়েছে, অ্যাজ আ জার্নালিস্ট কাজ করা হয়েছে, আমার মনে হচ্ছে যে যতটা বড় মাপের সেলিব্রিটি তার টাইম জ্ঞানটা ততটাই ভালো, সেই জন্যই সে আজকে এখানে। না, চ্যানেলে টাইম মেনটেন করে, কিন্তু যখন ওই যে গ্র্যান্ড ওপেনিং বা প্রোগ্রামে আসতে চায় না, তখন একটু ওদিকটা আসলে আমার জানা হয়নি, বাট আমি দেখেছি যারা যারা যত বড় মাপের শিল্পী তারা ঠিক ততটাই টাইম মেইনটেইন করে। অনেকে আছে যে একদম ঘড়ির কাঁটার মতো আসে, আবার অনেকে আছে একটু লেট করে আসে, এক একজন এক এক ধরনের। আসলে আপনার ক্ষেত্রে আমি যেটা জানতে চাচ্ছিলাম, যখন আমি জানি না এই প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা, বাট খুব জানতে ইচ্ছে হচ্ছে, এই যে মানুষ এত এত কথা বলে, কিংবা আমরাও দেখলাম যে বাড়ির শখের শুরুটা কোথা থেকে ছিল, কিংবা এখন আপনি যেভাবে চলছেন, কিংবা আপনি যখন আজকে এলেন স্টুডিওতে, কোনো একটা বড় সেলিব্রিটি বা নায়িকার থেকে কম না, ক্যামেরা, এক গাদা মানুষজন, একজন আপনার চুল ঠিক করে দিচ্ছে, একজন মেকআপ ঠিক করে দিচ্ছে, আরেকজন অনবরত ছবি তুলছে, ক্লিক 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 ফ্ল্যাশ। সো আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে বাড়ি শখ একটা লাইভ করার জন্য মিনিমাম ন্যূনতম কতটা চার্জ করেন? একটা 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 অ্যামাউন্ট বললেই হবে, নট নেসেসারিলি পার্টিকুলার একটা অ্যামাউন্ট হতে হবে তা না। বিষয়টা হচ্ছে যে এটা তো একটা ওপেন সিক্রেট যে কে কত টাকা নেয়, কারণ ব্র্যান্ড মালিকরাই আসলে এটা বলে দেয় পরবর্তীতে মার্কেটে যে ও এত টাকা নেয়, এবং আমরা সবাই জানি কে কত টাকা নেয়। তো টাকাটা নেওয়ার চেয়ে মানে বিষয়টা হচ্ছে যে টাকাটা কতটা হালাল করে সে নিচ্ছে, বা তার চেয়ে বেনিফিট হচ্ছে কিনা। যদি বেনিফিট না হয় আমাকে কিন্তু সেকেন্ড ইয়ার কেউ ডাকবে না। তো ডেফিনেটলি আমি ওই পরিমাণ সেল দিচ্ছি, বা ওই পরিমাণ আমি হাইলি স্যাটিসফ্যাক্টরি কাজ দিচ্ছি। যেমন আমার যে টিম, ওরা কিন্তু সবাই এক্সপার্ট, আপনি যে দেখে বুঝলেন যে ওরা এক্সপার্ট, ওদেরকে কিছু বলতে হয় না, ওরা সব ট্রেন্ড আপ, ওরা ওদের মতো কাজ করে ফেলবে। তো এই টিম সেট আপ নিয়ে তো আমি কাজ করছি, তো ডেফিনেটলি আমি তো হাইলি পেইড হবই। না, আমি জানতে চাচ্ছি একদম লোয়েস্ট যদি কেউ বাড়ির শখকে এফোর্ড করতে চায় সেটা কতটুকু হতে পারে? তারপরে একদম ছোটখাটো, আপনি যেহেতু বলেছেন ছাড়াও কাজ করি আপু, এটা একদম অনেস্টলি আমি আজকে অনেস্টলি বললাম। বাট সেটা আমরা প্রচার করি না কেন? কারণ যে ব্র্যান্ডের কাজ আমরা করছি, আমরা কোনোভাবেই চাই না যে সে কখনো ছোট ফিল করুক, যে না আমার আজকে অ্যাবিলিটি নাই বাড়ি শখ কেনার, সো আমি তাকে রিকোয়েস্ট করেছি, সে ফ্রি কাজ করে দিচ্ছে। এই জন্য আমরা কিন্তু প্রচার করি না। এবং আপনি দেখবেন একদিনে যদি আমার 8 থেকে 9টা লাইভ যায়, একটা লাইভ যদি আমার ফ্রিও চলে যায় মাঝখান দিয়ে, সেটা কখনোই আপনি বুঝতে পারবেন না যে ওই লাইফটা ফ্রি ছিল না পেইড ছিল, মানে নন পেইড ছিল না পেইড ছিল, কারণ আমি ওটাকে আরও বেশি এফোর্ট দিয়ে করার চেষ্টা করি, কারণ যাতে উনি কখনো মনে না করে যে আমি ওকে পে করি নাই বা কম টাকা পে করেছি বলেও আমার লাইফটা ভালোভাবে করেনি। বাট হ্যাঁ, এটা সবসময় আসলে করা পসিবলও হয় না আমাদের। যখন দেখা যায় একটু স্কেজুয়াল আমাদের কম থাকে, তখন আমি এই ধরনের অফার দিই, বাজেট ফ্রেন্ডলি লাইভের অফার। যেমন ঈদের টাইমে এটা একদমই পসিবল হয় না। ঈদের টাইমে আমরা যদি রেমুনারেশন ডাবল ট্রিপল করি, এটা শুধু আমি না, বাকি সবাই করে ঈদের সময়, কারণ তখন শিডিউল পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই আমরা এটা করে ফেলি।
অন্যান্য যারা ব্র্যান্ড প্রমোটার আছে আপনি নিজেও বলেছেন যে তাদের সাথে নাকি আপনার খুব একটা মেলে না, একটু গ্রুপিং আলাদা, আপনি আলাদা। আমি যদি আপনার কাছে এটা জানতে চাই যে অন্য কোনো ব্র্যান্ড প্রমোটারের জায়গায় উদ্যোক্তা আপনাকে কেন নিবে, বাড়ি শখ কিভাবে অন্যদের থেকে আলাদা? ফার্স্ট অফ অল টাইম মেনটেন, কারণ উদ্যোক্তারা সবসময় চায় যে তাদের যেই প্ল্যানিংটা থাকে সেই প্ল্যানিং ওয়াইজ কাজ করতে। হ্যাঁ, তো অন টাইম আসা এবং নিজের জিনিসগুলো নিজেই ক্যারি করে নিয়ে আসা। যেমন আমার যত লাইফ সেট আপ আছে আমি নিয়ে আসি। আমি ওই ব্র্যান্ডে গিয়ে লাইট দেন, এই দেন, মাইক দেন, ওগুলোতে নাই। আমি বিলিভ করবে কিনা কেউ, আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো লাইটিং সেট আপ এর জন্য খরচ করেছি যাতে আমার লাইফটা সুন্দর হয়। আমি যেই ক্যামেরায় কাজ করি সেটা প্রায় 3 লাখ প্লাস, মানে এখন হাইয়েস্ট টেকনোলজির যে ক্যামেরা আছে ওটা আমার টিম মেম্বার ইউজ করে। এগুলো আমাদের প্রোডাকশন হাউসের কেনা। আমরা যখন শুটিং করি, যে শুটিং লাইটগুলো প্রফেশনাল টিভিসি অফিসেতে মানুষ ইউজ করে, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের জন্য ইউজ করছি। সো এই জিনিসগুলো তো দেখে না, এই যে আপনারও তো চোখে পড়েছে আজকে। সো সেকেন্ড দিন আপনি কি চিন্তা করবেন যে আচ্ছা তাহলে আমি বাড়ি শখকেই নেই, যেহেতু ওর কাজের ধরনটা একটু ডিফারেন্ট। সো এইভাবেই আসলে বাড়ি শখ। আপনার তো বিভিন্ন সময় সেলিব্রিটিদের সাথে কোলাবোরেট করতে হয়, যারা মিডিয়া সেলিব্রিটি যারা। জি জি জি। বাড়ি শখের পছন্দের কারা? অনেকবার অনেক নাম এসেছে, আমি নাম উল্লেখ করছি না, কিন্তু পছন্দ বা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কাজ করা হয় কারা, কাদের সাথে? আমার হাইয়েস্ট শো করা হয়েছে অপু বিশ্বাসের সাথে। হ্যাঁ, কারণ আমাদের এই জুটিটা বাংলাদেশে অনেক হিট শো দিয়েছে। এটা একটা পরীক্ষিত একটা জুটি, যে অপু বিশ্বাস বাড়ি শখ এটা হলেই হিট। এবং এটা আসলে ব্যবসায়ীরা মনে করে যে যেহেতু এটা অলরেডি পরীক্ষিত তাহলে আমরাও এই জুটিকে নিয়ে কাজ করবো, বাট ইটস নট লাইক দ্যাট। আমি তো আদার্স অনেক সেলিব্রিটিসদের সাথে কাজ করেছি। আমি শাকিব খানের সাথে কাজ করেছি, মেহজাবিনের সাথে কাজ করেছি, আরও অনেক, সবার, আমার অলমোস্ট সব সেলিব্রিটিসের সাথে কাজ হয়েছে। বাট ওই যে যেটা বেশি ভাইরাল হয়, মানুষ যেটাকে মনে করে আচ্ছা এই জুটির শো হিট হয়েছে তাহলে ওকেই আনো, ওকেই লাগবে। তো এই জন্য অনেকে মনে করে কি আমরা সিন্ডিকেট হয়ে কাজ করি, বাট ইটস নট লাইক দ্যাট। এরকম অনেক প্রোগ্রাম আছে যেটা আলাদাভাবে ওনাকে কন্ট্যাক্ট করেছে, আলাদাভাবে আমাকে কন্ট্যাক্ট করেছে। পরবর্তীতে আমরা চেয়েছি যারা অপু দিও আছে এখানে। আবার কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে ক্লায়েন্টরাই বলে দেয় যে তমুককেই লাগবে বা অমুককেই লাগবে, অন্যখানে আমরা চাইলে বললেও ওটা চেঞ্জ করা সম্ভব হয় না। আপনার হাজবেন্ড ভাইয়া নিজেই লাইভে বলেছেন ওনার নাকি তানজিন তিশার উপর ক্রাশ আছে, তো তানজিন তিশার সাথে কাজ করা হয়েছে বা কাজ করবেন? অনেকবার কাজ করেছি। তো ও তো আরটিভির আমাদের একটা স্টার অ্যাওয়ার্ড ছিল, যে ওখানে গিয়ে যখন আপু নাচছিল তখন বলছিল যে আবার ক্রাশ নাচতেছে, তাও তো আমি ভিডিও করে দিই তোমার সাথে। তো মজাই হয় এগুলোতে অনেক। আমরা অলমোস্ট শেষের দিকে, কিন্তু এতক্ষণ তো একদম প্রফেশনাল বাড়ি শখকে নিয়ে জানতে চেষ্টা করলাম। একটু যদি ব্যক্তি বাড়ি শখকে নিয়ে জানতে চাই, এই যে এত ব্যস্ততা, সারাদিন লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে আপনাকে থাকতে হয়, এর বাইরে নিজের জন্য সময় কতটুকু পান, বা ওই সময়টাতে আসলে কি করা হয়? যেই সময়টা বাড়ি শখ ক্যামেরার সামনে না, যে সময়টা মানুষের জন্য সোশ্যাল মিডিয়াতে সে লাইভ করছে না, নিজের ব্যক্তি জীবনটা বাইরে দেখাচ্ছে না, একেবারেই ব্যক্তি বাড়ি শখ আসলে কি কি করেন? ব্যক্তি বাড়ি শখ আসলে আর 10টা মেয়ের মতোই একদমই সাধারণ। বাসায় ওই যে একদম আরামদায়ক পিজে স্যুটগুলো পরে থাকি, মাথায় তেল দিয়ে থাকি, আর বাচ্চাকে সময় দেই। আমার মেয়েকে আমি চেষ্টা করি যে ও খুব ঘুরতে পছন্দ করে, মানে আমি একদমই মানে একটু ঘরকুনো, বাট ও একদমই আমার অপোজিট, ও খালি ঘুরতে যেতে পছন্দ করে। তো ওকে আমি বের করি, এখন একটু কম বের করি অবশ্য, বাট আগে বের করতাম, বা আমরা কোথাও একটা ভ্যাকেশনে চলে যাই এরকম। বাট একদমই ফ্যামিলি টাইম, মানে কাজ ছাড়া আমি কখনোই ঘর থেকে এক পাও বের হয় না। এবং ক্যান ইউ বিলিভ দিস, আই হ্যাভ নো ফ্রেন্ডস। নো ফ্রেন্ডস? নো ফ্রেন্ডস, নো ওয়ান। আচ্ছা, এটা মানে অলমোস্ট 12 ইয়ার্স গন, মানে প্রায় 12 বছর ফ্রেন্ডদের সাথে, ভার্সিটির ফ্রেন্ডদের সাথে যোগাযোগ হয় না? না, যোগাযোগ হয় না, একদমই নাই যোগাযোগ। তো আমার টোটাল ওয়ার্ল্ডটাই হচ্ছে আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, এবং নট লাইক দ্যাট যে আদার্স কাজিন সিস্টার, ওরকমও না, জাস্ট খুবই লিমিটেড। আমি মানে একদমই আমার ঘরোয়া একটা মেয়ে, একদমই ঘরোয়া একটা মেয়ে। এবং আমি যখন শ্বশুর বাড়িতে যাই, মানে আমি যদি এলাকা দিয়েও হেঁটে যাই, কেউ বুঝতে পারবে না যে আমি হেঁটে যাচ্ছি, কারণ আমি যে সালোয়ার কামিজ পরে মাথায় ঘোমটা দিয়ে যাই, একদম একটা বউ যেভাবে হেঁটে যায় আর কি। তো একদমই আমি খুবই সিম্পল, জাস্ট ক্যামেরার সামনে কাজ করার জন্য এইটা হচ্ছে আমার প্রফেশন, আর আমার পার্সোনাল লাইফ মাঝখানে
অনেক বড় একটা ফাইন লাইন আছে, যেটা কেউ কখনোই রিড করতে পারবে না, এবং আমি চাইও না রিড করুক, কারণ আমি চাই মানুষ আমাকে গ্ল্যামারাসভাবেই দেখুক, এভাবে যতদিন দেখবে এভাবেই দেখবে। ভেরি নাইস। এখন যদি এই গ্ল্যামারের কারণে নাটক, সিনেমা, অভিনয়ের অফার আসে, আমি জানি না হয়তো বা এসছে অলরেডি, কিংবা যদি আসে বড় পর্দার অফার, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আমার মনে হয় কি যে রিজিক এমন একটা জিনিস যে কোথায় কখন লেখা আছে কেউ জানে না। যেমন আমি যে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করব বা এত মানুষের ভালোবাসা পাবো, এটা আমি কখনোই ভাবি নাই। আমার ফ্যামিলিতেও কেউ ভাবে নাই এটা কখনো, যে আমি ইনকাম করব, আর্ন করব, আমি নিজের আর্ন দিয়ে ইনকাম ট্যাক্স দিব, আমি গাড়ি বাড়ি করব, আমি জমি কিনবো, এটা কখনোই কেউ ভাবে নাই। তো এটা আসলে আমি বলতে পারবো না যে আমার কপালে কি লেখা আছে। আপনার আগ্রহের জায়গাটা কি আছে বড় পর্দায় কাজ করার? না, এখন নেই। এখন আর নেই না। একদম শেষ প্রশ্ন, এবং এটা একেবারে কি বলবো, একদম কারেন্ট ইস্যু, হট টপিক, যেটা সেপ্টেম্বর মাস আসলেই যারা ফোন ইউজার তাদের চোখ থাকে আইফোনে, এবং আমি খবর পেলাম না ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এ দেখলাম যে আপনি নাকি আইফোন 16 এর ফার্স্ট অফিসিয়াল বাংলাদেশি ফার্স্ট ইউজার। ইজ ইট? এইটা হচ্ছে আমার যেই ব্র্যান্ড, সেই ব্র্যান্ড আর আমার প্ল্যানিং ছিল, এবং এটা ট্রু যে বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 প্রো ম্যাক্স আনবক্সিং এর লাইভটা আমি করেছি। মানে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি দেখেন, লাইভ সেশনে গেলে লাইভটা আমি করেছি, যে আনবক্সিংটা। তো এটা একটা বুম হয়েছে, এবং পরের দিন ওই ব্র্যান্ড যতগুলো আইফোন 16 প্রো ম্যাক্স এনেছিল 24 ঘন্টার মধ্যে অল সোল্ড আউট। মানে এত বড় একটা মার্কেটিং যে এখান দিয়ে হয়ে গেছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতেই পারেনি। সো যে বলে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো সেই ক্ষেত্রে দাগটা মানে হচ্ছে যে আপনি আনবক্সিং এর লাইভটা প্রথম করেছেন, বাট ইউ ডোন্ট নো যে বাংলাদেশে আদৌ আপনিই প্রথম 16 ইউজ করছেন না আরো কেউ আছে। এখন যে ব্র্যান্ড থেকে আমরা এটা প্ল্যান করেছি, ওরা বলেছে যে এটা কিন্তু ফার্স্ট ডেতে ফ্লাইটে আসে। হ্যাঁ, এটা তো সবাই জানে, কারণ এটা হচ্ছে অফিসিয়ালি আসে না, ফ্লাইটের মাধ্যমে ওরা হাতে করে নিয়ে আসে, যে কয়েকটা জাস্ট যে প্রি অর্ডার থাকে। সো ওই ফ্লাইটটা আমাদের আরও টাকা দিয়ে আরও আগে করা হয়েছে, যাতে অন্য ব্র্যান্ড আসার আগেই যাতে ওরা আসতে পারে। এবং আমি ওই দিন কোনো কাজ রাখি নাই, ওই দিন আমি এয়ারপোর্টে গিয়ে গাড়িতে বসেছিলাম, যে কখন আমার ফোনটা ল্যান্ড করবে আমাকে বলছে যে আপনার ফোন এখন ফ্লাইটে উঠছে, আপনি এয়ারপোর্টে চলে আসেন। সিঙ্গাপুর থেকে আসতেছিল। কত তারিখের ঘটনা? এটা হচ্ছে যেদিন লঞ্চ হলো ইন্টারন্যাশনালি, তার পরের দিনই জাস্ট। না, পরের দিন না, মার্কেটে লঞ্চ হয়েছে বোধহয় বাংলাদেশে যেদিন 19 তারিখ থেকে। যেদিন লঞ্চ অফিশিয়াল হয় তারপরে 19 তারিখ থেকে মার্কেটে ছাড়ার কথা। মানে বাংলাদেশে যেদিন ফার্স্ট ফ্লাইট আসে, তো আমি এয়ারপোর্টেই বসেছিলাম। আপনারটা কত তারিখ ছিল? কত তারিখ ছিল এটা ফেসবুকে দেখলে বোঝা যাবে। আমি না এটা তো মাথায় ঘামাই নাই যে এটাও যে ভাইরাল টপিক হতে পারে, এবং এটা নিয়ে দেখলাম প্রচুর ভিডিও বানাইছে, এবং যারা মানে অনেকে আবার মাইন্ডও করছে যে কেন এটা বললো সে, আমরা সেকেন্ড হয়ে গেলাম। ইটস জাস্ট অ্যান আইফোন, এটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কিছু নাই, জীবনে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। ইটস জাস্ট অ্যান আইফোন বলে আপনি যেহেতু প্রমোট করেছেন যে আপনি ফার্স্ট ইউজার, তার মানে ইটস নট জাস্ট আ আইফোন। মানে এটা আমাদের ব্র্যান্ডের একটা প্ল্যানিং ছিল, ইউ নো, যে এটা মানে মার্কেটিং কিভাবে করতে, এটা আমার কাছ থেকে শিখো। নাইস, থ্যাংক ইউ বারিশ, খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিতে পেরে। লাইভ দেখা হয়, গসিপ দেখা হয় আপনাকে নিয়ে, বাট সামনাসামনি আড্ডাটা আসলেও খুব এনজয় করেছি। শেষ করার আগে আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। থ্যাংক ইউ সো মাচ RTV জুম বক্স ফর ইনভাইটিং মি। আর RTV আমার খুবই প্রিয় একটা জায়গা, খুব কাছের একটা জায়গা। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক দিন পর আসলাম, অনেক ভালো লাগলো এবং মন খুলে আড্ডা দিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ফ্রেন্ডলি একটা আড্ডা ছিল, ভালো লেগেছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, এত ব্যস্ততার মাঝে RTV জুম বক্সের জন্য যেহেতু সময় বের করেছেন। দর্শক, আজকের মতো এই ছিল RTVর পডকাস্ট জুম বক্সে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি, নতুন কোনো আড্ডা কিংবা গসিপ নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকুন।